বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের পুঁইমাচা গল্পটির শেষ অংশটুকু বলছি এবং বোঝাচ্ছি, তোমরা মন দিয়ে শোনো। আর এটা মেঘমল্লার গল্পগ্রন্থ থেকে নেওয়া হয়েছে। পুঁটি জিজ্ঞাসা করিল, হ্যাঁ মা, ক্ষীর নইলে নাকি পাটিসাপটা হয় না? খেঁদি বলছিল, ক্ষীরের পুর না হলে কি আর পাটিসাপটা হয়? আমি বললাম, কেন? আমার মা তো শুধু নারকেলের ছাই দিয়েই করে, সে তো কেমন ভালো লাগে। অন্নপূর্ণা বেগুনের বোঁটায় একটুখানি তেল লইয়া খোলায় মাখাইতে মাখাইতে প্রশ্নের সদুত্তর খুঁজিতে লাগিল। খেন্তি বলিল, খেঁদির ওইসব কথা, খেঁদির মা তো ভারী পিঠে করে কি না? ক্ষীরের পুর দিয়ে ঘিয়ে ভাজলেই কি আর পিঠে হলো? সেদিন জামাই এলে ওদের বাড়ি দেখতে গেলুম কি না, তাই খুড়িমা দুখানা পাটিসাপটা খেতে দিলে। ও মা, কেমন একটা ধরা ধরা গন্ধ! আর পিঠেতে কখনো কোনো গন্ধ পাওয়া যায়? পাটিসাপটা ক্ষীর দিলে ছাই খেতে হয়। বেপরোয়াভাবে উপরোক্ত উক্তি শেষ করিয়া খেন্তি মার চোখের দিকে চাহিয়া জিজ্ঞাসা করিল, মা, নারকেলের কোড়া একটু নেব? অন্নপূর্ণা বলিলেন, নে, কিন্তু এখানে বসে খাস নে, মুখ থেকে পড়বে না কি হবে, যা ওই দিকে যা। তো এখানে ওরা কিন্তু সবাই মিলে একটু মজা করছে, গল্প করছে, ওরা নিজেদের মতো করে নিজেরা কথা বলছে মায়ের সাথে। তো এবার খেন্তি নারকেলের মালায় এক থাবা তুলিয়া লইয়া একটু দূরে গিয়া খাইতে লাগিল। মুখ যদি মনের দর্পণস্বরূপ হয়, তবে খেন্তির মুখ দেখিয়া সন্দেহের কোনো কারণ থাকিতে পারিত না যে সে অত্যন্ত মানসিক তৃপ্তি অনুভব করছে। সে এতটাই খেতে যেহেতু সে ভালোবাসে এবং ভালো খাবার দাবার তার ভীষণ পছন্দ, তাই সে একেবারেই, তাকে দেখে মনে হচ্ছে সে একেবারে মানসিক তৃপ্তি, যেটা মনের যে একদম তৃপ্তি হয়ে গেল তার, অনুভব করছে সে। ঘণ্টাখানেক পরে অন্নপূর্ণা বলিলেন, ওরে, তোরা সব এক টুকরো পাতা পেতে বসতো দেখি, বসতো দেখি, গরম গরম দিই। তার অন্নপূর্ণা দেবী পিঠে ভাজছে এবং 3 মেয়েকে ছোটো ছোটো পাতা পেতে বসতে বলছে এবং গরম গরম ভাজবে আর ওদের পাতের মধ্যে দেবে। খেন্তি, জল দেয়া ভাত আছে ওবেলার, বার করে নিয়ে আয়। খেন্তির নিকট অন্নপূর্ণার এই প্রস্তাব যে মনোপুত হইল না, তাহা তার মুখ দেখিয়া বোঝা গেল। পুঁটি বলিল, মা, বর্দি পিঠেই খাক, খেতে ভালোবাসে, ভাত বরং থাকুক, আমরা কাল সকালে খাবো। খান কয়েক খাইবার পরেই মেজো মেয়ে পুঁটি খাইতে চাইল না, সে নাকি অধিক মিষ্টি খাইতে পারে না। সকলের খাওয়া শেষ হইয়া গেলেও খেন্তি তখনও খাইতেছে। সে মুখ বুজিয়া শান্তভাবে খায়, বড় একটা কথা কহে না। অন্নপূর্ণা দেখিলেন সে কম করিয়াও 18-19 খানা খাইয়াছে। জিজ্ঞাসা করিলেন, খেন্তি, আর নিবি? খেন্তি খাইতে খাইতে শান্তভাবে সম্মতিসূচক ঘাড় নাড়িল। 18-19 খানা খাওয়ার পরেও অন্নপূর্ণা জিজ্ঞাসা করলেন যে, খেন্তি, আর কি নিবি? তো খেন্তি খাইতে খাইতে সম্মতিসূচক হ্যাঁ হ্যাঁ, সে আরও কয়েকটা পেলে খুশি হয়, এরকম একটা ঘাড় নাড়ল। অন্নপূর্ণা তাহাকে আরও খান কয়েক দিলেন। খেন্তির মুখ চোখ ঈষৎ উজ্জ্বল দেখাইল, তার মুখ চোখ কিন্তু তখন দেখার মতো, সে খুব তৃপ্তি পাচ্ছে। হাসি ভরা চোখে মার দিকে চাহিয়া বলিল, বেশ খেতে হয়েছে মা, ওই যে তুমি কেমন ফেনিয়ে নাও, ওতেই কিন্তু সে পুনরায় খাইতে লাগিল। অন্নপূর্ণা হাতা, খুন্তি, চুলি তুলতে তুলতে সস্নেহে তার এই শান্ত নিরীহ একটু অধিক মাত্রায় ভোজনপটু মেয়ের দিকে তার চাহিয়া রইলেন। মনে মনে ভাবিলেন, খেন্তি আমার যার ঘরে যাবে তাদের অনেক সুখ দেব, এমন ভালো মানুষ। কাজকর্মে বকো, মারো, গাল দাও, টু শব্দটি মুখে নেই, উঁচু কথা কখনো কেউ তার শোনেনি। বৈশাখ মাসের প্রথমে সহায়রীর এক দূরসম্পর্কীয় আত্মীয়ের ঘটকালিতে খেন্তির বিবাহ হইয়া গেল। দ্বিতীয় পক্ষে বিবাহ করিলেও পাত্রটির বয়স 40-এর খুব বেশি কোনো মতেই হইবে না। তবুও প্রথমে এখানে অন্নপূর্ণা আদৌ ইচ্ছুক ছিলেন না, কিন্তু পাত্রটি সঙ্গতি সম্পন্ন।
মানে এখানে কিন্তু বয়সটা অনেকটা বেশি, খেন্তির থেকেও অনেকটা বয়স্ক। পাত্রের বয়স কিন্তু 40-এর খুব বেশি হবে না। তবুও প্রথমে অন্নপূর্ণা দেবী একেবারে মানে খেন্তির মা একটুও রাজি ছিল না, কিন্তু পরবর্তীকালে দেখা গেল সেই পাত্রটি কিন্তু বেশ অবস্থাপন্ন, ঘরের সঙ্গতি সম্পন্ন, শহর অঞ্চলে বাড়ি আছে, সিলেট চুন ও ইটের ব্যবসায়ে 2 পয়সা নাকি করেছে। এরকম পাত্র হঠাৎ মেলা ও দুর্ঘট কিনা, মানে এরকম পাত্র সহজে তো পাওয়া যায় না। জামাইয়ের বয়স একটু বেশি। প্রথমে অন্নপূর্ণা জামাইয়ের সম্মুখে বাহির হইতে একটু সংকোচ বোধ করিতেছিলেন, পরে পাছে খেন্তির মনে কষ্ট হয় এই জন্য বরণের সময় তিনি খেন্তির সুপুষ্ট হস্তখানি ধরিয়া জামাইয়ের হাতে তুলিয়া দিলেন। চোখের জলে তাহার গলা বন্ধ হইয়া আসিল, কিছু বলিতে পারিলেন না। বাড়ির বাহির হইয়া আমলকিতলায় বেহারার সুবিধা করিয়া লইবার জন্য বরের পালকি একবার নামাইল। আচ্ছা, বাড়ির বাহির হইয়া মানে বরকনে যখন চলে যায় আর কি, বাড়ির বাহির হইয়া আমলকিতলায় বেহারারা সুবিধা করিবার জন্য, মানে বেহারারা ঠিকঠাক করে তখনকার দিনে তো পালকি করেই মানে কনে যেত, তো শ্বশুরবাড়ি যেত, তো ওই বেহারারা সুবিধা, পালকির যে বেহারারা থাকতো সেই বেহারারা সুবিধা করিবার জন্য, মানে ভালোভাবে নেয়ার জন্য, তো পালকিটাকে একবার নামালো এবং আবার তারা পুনরায় আর কি নিল। তো বরের পালকি একবার নামাইল। অন্নপূর্ণা চাহিয়া দেখিলেন বেড়ার ধারের নীল রঙের মেদি ফুলের গুচ্ছগুলি যেখানে নত হইয়া আছে। খেন্তির কম দামের বালুচরের রাঙা চেলির আঁচলখানা পালকির বাহির হইয়া সেখানে লুটাইতেছে। তারই অত্যন্ত অগোছালো, নিতান্ত নিরীহ এবং একটু অধিক মাত্রায় ভোজনপটু মেয়েটিকে পরের ঘরে অপরিচিত মহলে পাঠাইতে তার বুক উদ্বেল হইয়া উঠিতেছিল। খেন্তিকে কি অপরি ঠিক বুঝিবে? ওখানে অন্নপূর্ণার খুব চিন্তা যে খেন্তিকে কি সবাই বুঝতে পারবে? তো এটা তো সত্যি, মায়ের মতো করে তো কোনো সন্তানকে কেউ বুঝতে পারে না, তো সেক্ষেত্রে শ্বশুরবাড়ির লোকজন কি আর খেন্তিকে বুঝবে? তা হয়তো হবে না। তো যাইবার সময় খেন্তি চোখের জলে ভাসিতে ভাসিতে সান্ত্বনা সুরে বলিয়াছিল, মা, আষাঢ় মাসেই আমাকে এনো, বাবাকে পাঠিয়ে দিও, 2 মাস তো। ওপাড়ার ঠান্দিদি বলিলেন, তোর বাবা তোর বাড়ি যাবে কেন রে? আগে নাতি হোক তবে তো। খেন্তির মুখ লজ্জায় রাঙা হইয়া উঠিল। জল ভরা ডাগর চোখের ওপর একটুখানি লাজুক হাসির আভা মাখাইয়া সে একগুঁয়েমি সুরে বলিল যে যাবে না বই কি, দেখো তো কেমন না যান। ফাল্গুন চৈত্র মাসের বিকালবেলা উঠানের মাচায় রৌদ্রে দেয়া আমসত্ত্ব তুলিতে তুলিতে অন্নপূর্ণার মন হু হু করিত। তার অনাচারী ললাভী মেয়েটি আজ বাড়িতে নাই যে, কোথা হইতে বেড়াইয়া আসিয়া লজ্জাহীনার মতো হাতখানি পাতিয়া মিনতির সুরে অমনি বলিবে, মা, বলবো একটা কথা, ওই কোনটা ছিঁড়ে একটুখানি। 1 বছরের উপর হইয়া গিয়াছে। পুনরায় আষাঢ় মাস, বর্ষা বেশ নামিয়াছে। ঘরের দাওয়ায় বসিয়া সহায় হরি প্রতিবেশী বিষ্ণু সরকারের সহিত কথা বলিতেছেন। সহায় হরি তামাক সাজিতে সাজিতে বলিলেন, ও তুমি ধরে রাখো, ওরকমই হবেই দাদা, আমাদের অবস্থার লোকের ওর চেয়ে বেশি কী জুটবে। বিষ্ণু সরকার তালপাতার চাটাইয়ের ওপর উবু হইয়া বসিয়াছিলেন। দূর হইতে দেখিলে মনে হইবার কথা তিনি রুটি করিবার জন্য ময়দা চটকাইতেছেন। গলা পরিষ্কার করিয়া বলিলেন, না, সব তো আর, তাছাড়া আমি যা দেব নগদই দেব। তোমার মেয়েটির হয়েছিল কি? সহায় হরি হুঁকাটায় 5-6টি টান দিয়া কাশিতে কাশিতে বলিলেন, বসন্ত হয়েছিল শুনলাম। ব্যাপার কি দাঁড়ালো বুঝলে? মেয়ে তো কিছুতেই পাঠাতে চায় না। 250 আন্দাজ টাকা বাকি ছিল, বললে ও টাকা আগে দাও তবে মেয়ে নিয়ে যাও। একেবারে চামার। তারপর বললাম, টাকাটা ভায়া ক্রমে ক্রমে দিচ্ছি। পুজোর তত্ত্ব কম করেও 30টি টাকার কমে হবে না ভেবে দেখলাম কি না। মেয়ের নানা নিন্দে ওঠালে, ছোট লোকের মেয়ের মতন চলে, হাবাতের ঘরের মতো খায়, আরও কত কি। পৌষ মাসে দেখতে গেলাম। মেয়েটাকে ফেলে আর থাকতে পারতাম না বুঝলে। সহায় হরি হঠাৎ কথা বন্ধ করিয়া জোরে মিনিট কতক ধরিয়া হুঁকায় টান দিতে লাগিলেন।
কিছুক্ষণ দুজনের কোনো কথা শোনা গেল না। অল্পক্ষণ পরেই বিষ্ণু সরকার বললেন, তারপর আমার স্ত্রী অত্যন্ত কান্নাকাটি করতে পৌষ মাসে দেখতে গেলাম মেয়েটাকে। মেয়েটার যা অবস্থা করেছে, শাশুড়িটা শুনিয়ে শুনিয়ে বলতে লাগলো, না জেনে শুনে ছোটো লোকের ঘর সঙ্গে কুটুম্বিতে করলে এরকমই হয়। যেমন মেয়ে তেমন বাপ, তেমনই বাপ, যেমনই মেয়ে তেমনই বাপ। পৌষ মাসের দিনে মেয়ে দেখতে এলেন শুধু হাতে। পরে বিষ্ণু সরকারের দিকে চাহিয়া বলিলেন, বলি তোমরা আমরা ছোট লোক কি বড় লোক, তোমরা তো সরকার খুঁড়ো জানতে বাকি নেই। বলি পরমেশ্বর চাটুর্যের নামে নীলকুঠির আমলে এই অঞ্চলে বাঘে গরুতে এক ঘাটে জল খেয়েছে। আজই না হয় আমি প্রাচীন আভিজাত্যের গৌরবে সহায় হরি শুদ্ধস্বরে হা হা করিয়া খানিকটা শুষ্ক হাস্য করিলেন। বিষ্ণু সরকার সমর্থনসূচক একটা অস্পষ্ট শব্দ করিয়া বার কতক ঘাড় নাড়িলেন। তিনি একটা আলাদা সমর্থনসূচক একটা অস্পষ্ট শব্দ, মানে কোনো শব্দ সেরকম শোনা গেল না, কিন্তু বার কতক তিনি ঘাড় নাড়লেন যে সহায় হরিকে সমর্থন করে। তারপর ফাল্গুন মাসেই তার বসন্ত হলো। এমন চামার বসন্ত গায়ে বেরোতেই টালায় আমার এক দূর সম্পর্কের বোন আছে। একবার কালীঘাটে পুজো দিতে এসে তার খোঁজ পেয়েছিল, তারই ওখানে ফেলে রেখে গেল। আমায় না একটা সংবাদ না কিছু, তারা আমায় না একটা সংবাদ না কিছু তারা আমায় সংবাদ দেয়। মানে শ্বশুরবাড়ি থেকে, মানে খেন্তির শ্বশুরবাড়ি থেকে যে তার বসন্ত হয়েছে, এরকম একটা গুরুতর অসুস্থ। তখনকার দিনে বসন্ত মানে মারাত্মক একটা রোগ। সে বসন্ত হলে কেউ বাঁচতো না, এতটাই সাংঘাতিক। তখনকার দিনে এত রকম ওষুধপত্র ছিল না, কিছুই ছিল না সেরকমভাবে। তো বসন্ত হলে অনেক মানুষই মারা যেত। তো সেই অবস্থায় যখন খেন্তির বসন্ত হলো, তার বাবা মাকে কিন্তু কোনো খবর দেয়া হয়নি। তারা কি করেছিল না, তার একটা সহায় হরি খেন্তির একটা দূর সম্পর্কের পিসি ছিল, তার বাড়িতে গিয়ে ফেলে রেখে এসেছিল। কালীঘাটে একবার দেখা হয়েছিল, সেই সম্পর্কের সূত্রে একবার তার বাড়িতে খেন্তিকে রেখে এসেছিল। তো আমি গিয়ে, মানে সহায় হরি বলছেন, তা আমি গিয়ে দেখতে পাওনি? এটা বিষ্ণু সরকার বলছে যে দেখতে পাওনি? না, এমনই চামার গহনাগুলো অসুখ অবস্থাতেই গা থেকে খুলে নিয়ে টালায় পাঠিয়ে দিয়েছে। যাক, মানে তার শ্বশুরবাড়ির লোকজন অসুস্থ অবস্থাতেই কিন্তু তার গায়ের থেকে যেটুকু গয়না ছিল সেটুকু পর্যন্ত খুলে নিয়ে তবে টালায় ওই তার খেন্তির পিসির বাড়িতে বা সহায় হরির বোনের বাড়িতে পাঠিয়েছে। যাক, তা চলো যাওয়া যাক। বেলা গেল। চার কি ঠিক করলে? পিঁপড়ের টোপে মুড়ির চার তো সুবিধে হবে না, মানে সহায় হরি এখন মাছ ধরতে যাচ্ছে এই বিষ্ণু সরকারের সাথে। তো এবার তারা মাছ ধরার যে কায়দা উপাদান, সেই উপাদান আর কি ঠিক করছে। তো তারপর কয়েক মাস কাটিয়া গিয়াছে। আজ আবার পৌষ পার্বণের দিন। এবার পৌষ মাসের শেষাশেষি এত শীত পড়িয়াছে যে এরূপ শীত তাহারা কখনো জ্ঞানে দেখেন নাই। সন্ধ্যার সময় রান্নাঘরের মধ্যে বসিয়া অন্নপূর্ণা সরু চাকলি পিঠের জন্য চালের গুঁড়ার গোলা তৈয়ারি করিতেছেন। পুঁটি ও রাধি উনুনের পাশে বসিয়া আগুন পোহাইতেছে। রাধি বলিতেছে, আর একটু জল দিতে হবে মা, অত ঘন করে ফেললে কেন? পুঁটি বলিল, আচ্ছা মা, ওতে কি একটু নুন দিলে হয় না? ও মা, দেখ মা, রাধির দোলাই কোথায় ঝুলছে, এক্ষুনি ধরে উঠবে। অন্নপূর্ণা বলিয়া উঠিলেন, সরে এসে বসো মা, আগুনের ঘাড়ে গিয়ে না বসলে কি আগুন পোহানো হয় না? এই দিকে আয়। গোলা তৈয়ারি হইয়া গেলে খোলা আগুনে চড়াইয়া অন্নপূর্ণা গোলা ঢালিয়া মুচি দিয়া চাপিয়া ধরিলেন। দেখিতে পিঠে টোপরের মতো ফুলিয়া উঠিল। পুঁটি বলিল, মা দাও, প্রথম পিঠেখানা কানাচে সারা ষষ্ঠীকে ফেলে দিয়ে আসি। তখনকার দিনে একটা রীতি ছিল বা প্রথা ছিল যে প্রথম পিঠেটা একটা ঠাকুর দেবতার নামে উৎসর্গ করতে হয়। তাই জন্য এই প্রথম যে পিঠেটা হচ্ছে, তো সেটা আর কি সারা ষষ্ঠী বলে একজন দেবতাকে
ফেলে দিয়ে আসছে, তার নামের উদ্দেশ্য করে সেই পিঠেটা দিয়ে আসছে আর কি, বন বাজারে, বনের জঙ্গলে। তো যাই হোক, কোনো গাছের তলায় বা বাগানে এরকম জায়গায়। তো অন্নপূর্ণা বলিলেন, একা যাস নে, রাধিকে নিয়ে যা। খুব জ্যোৎস্না উঠিয়াছিল। বাড়ির পেছনে সাঁড়া গাছের ঝোপের মাথায় তেলাকুচো লতার থলো, থলো থলো সাদা ফুলের মধ্যে জ্যোৎস্না আটকিয়া রহিয়াছে। মানে এত সুন্দর অপূর্ব চাঁদের জ্যোৎস্না, সব সাদা ফুলের জায়গায়, সাদা ফুলের গাছে গাছে মনে হচ্ছে, দেখে মনে হচ্ছে যেন এত পরিষ্কার প্রকৃতিটাকে দেখা যাচ্ছে যে মনে হচ্ছে যেন জ্যোৎস্না যেন আটকে রয়েছে ওখানে, এত সুন্দর জ্যোৎস্না। আচ্ছা, তারপরে পুঁটি ও রাধি খিড়কি দোর খুলিতেই একটা শিয়াল শুকনো পাতায় খসখস করিতে করিতে ঘন ঝোপের মধ্যে ছুটিয়া পালাইল। পুঁটি পিঠেখানা জোর করিয়া ছুঁড়িয়া ঝোপের মাথায় ফেলিয়া দিল। তাহার পর চারিধারের নির্জন বাসমনের নিস্তব্ধতায় ভয় পাইয়া ছেলে মানুষ পিছু হটিয়া আসিয়া খিড়কির দরজার মধ্যে ঢুকিয়া পড়িয়া তাড়াতাড়ি দ্বার বন্ধ করিয়া দিল। এবার যখন ওই রাধি আর পুঁটি পিঠে ফেলতে গেল ষষ্ঠীকে দেবে বলে, তখন হঠাৎ করে যেই না দরজাটা খুলেছে, হঠাৎ করে দেখলো একটা শেয়াল পাতার খসখস খসখস করতে করতে চলে যাচ্ছে। তখন ওরা ভয় পেয়ে মানে কোনো রকমে ওই পিঠেটাকে ছুঁড়ে ঝোপের মধ্যে ফেলে দিয়ে তাড়াতাড়ি করে মানে ঘরে ঢুকে খিড়কির দরজাটা বন্ধ করে দিল। পুঁটি বলিল, পুঁটি ও রাধি ফিরিয়া আসিলে অন্নপূর্ণা জিজ্ঞেস করিলেন, দিলি? পুঁটি বলিল, হ্যাঁ মা, তুমি 8 বছর যেখান থেকে নেবুর চারা তুলে এনেছিলে সেখানে ফেলে দিলাম। তারপর সে রাত্রে অনেকক্ষণ কাটিয়া গেল। পিঠে গড়া প্রায় শেষ হইয়া আসিয়াছে। রাতও তখন খুব বেশি। জ্যোৎস্নার আলোয় বাড়ির পিছনের বনে অনেকক্ষণ ধরিয়া একটা কাঠঠোকরা পাখি ঠক্কর শব্দ করিতেছিল। তাহার স্বরটাও যেন কমে তন্দ্রালু হইয়া পড়িতেছে। মানে তন্দ্রালু মানে এমন একটা শব্দ যেটা শুনলে মানে ঘুম এসে যায়, একটু তন্দ্রা ভাব এসে যায়, ঝিমুনি ঝিমুনি এসে যায়, তন্দ্রালু হইয়া পড়িতেছে। দুই বোনের খাইবার জন্য কলার পাতা চিরিতে চিরিতে পুঁটি অন্যমনস্কভাবে হঠাৎ বলিয়া উঠিল, দিদি বড় ভালোবাসত। তিনজনেই খানিকক্ষণ নির্বাক হইয়া বসিয়া রহিল। তারপর তাহাদের তিনজনেরই দৃষ্টি কেমন করিয়া আপনা আপনি উঠানের এক কোণে আবদ্ধ হইয়া পড়িল। সেখানে সেই বাড়ির লোভী মেয়েটির ললাভের স্মৃতি পাতায় পাতায় শিরায় শিরায় জড়াইয়া তাহার কত সাধের নিজের হাতে পোতা পুঁই গাছটি মাচা জুড়িয়া বাড়িয়া উঠিয়াছে। বর্ষার জল ও কার্তিক মাসের শিশির লইয়া কচি কচি সবুজ ডগাগুলি মাচাতে সব ধরে নাই, মাচা হইতে বাহির হইয়া দুলিতেছে। সুপুষ্ট নধর প্রবর্ধমান জীবনের তার লাবণ্যে ভরপুর। মানে এই যে জায়গাটা, এখানে বিভূতিভূষণ মানে লেখক দেখিয়েছেন যে দুটো জীবন, মানে সে খেতে খুব ভালোবাসত, সে পুঁইশাক খেতে প্রচণ্ড ভালোবাসত, কিন্তু সে কিন্তু আজকে নেই। পৌষ পার্বণের দিন তার পিঠের এতটা বর্ণনা পেয়েছি আমরা এই গল্পেতে যে পিঠে তার প্রচণ্ড প্রিয়, কিন্তু পরের বছর পৌষ পার্বণের আগেই কিন্তু সে শেষ হয়ে গেছে বসন্ত রোগে আক্রান্ত হয়ে। কিন্তু তার সেই নিজের হাতে পোতা মানে পুঁইশাকের চারাটা ক্রমশ কিন্তু ক্রমবর্ধমান ভীষণ সুন্দর হয়ে বেড়ে উঠেছে, পুরুষ্ট হয়েছে এবং একেবারে মাচায় ভরে ভরে উঠেছে পুঁইশাকের পাতা। এবং শুধু তাই নয়, মাটিতেও কিছু লুটিয়ে পড়েছে এবং চারিদিক ধরে তার মানে শাখা প্রশাখা ছড়িয়ে একেবারে সুন্দর হয়েছে, লাবণ্যের তরতাজা ভরপুর হয়ে উঠেছে। কিন্তু যারই স্বাদের পুঁইশাক, সে কিন্তু আজকে নেই। এই পুঁই মাচা গল্পটি কিন্তু অসাধারণ একটি গল্প। তো তোমরা একটুখানি শুনে ভালো করে বুঝে নাও, কারণ MCQ যখন আসবে প্রত্যেকটা লাইন তুলে প্রশ্ন হবে। তো